গল্পের নাম ফেরি টেল, লেখা আরিশা নূর, ছদ্মনাম, পর্ব সংখ্যা 16। বসন্তকে ঋতুর রানী বলে সম্বোধন করা হয় কারণ এ সময় প্রকৃতি হরেক রঙে রঙিন হয়ে মেতে ওঠে। এবারে বসন্তে যেন রঙিনের ছাপ দ্বিগুণ। ফুল ফুটেছে মীরাদের বাসার সামনের গাছ দুটোয়, তবে বেজায় গরম পড়ে গেছে। সাধারণত বসন্তে এত প্রখর তাপ হয় না, কিন্তু এবারের সময়ের আগেই যেন গ্রীষ্ম নেমে গেছে। মীরা নিজের রুমে গুটিসুটি মেরে বসে আছে, দরদর করে ঘামছে সে। নাকের ডগায় ঘামের কণা ঝিলিক মেরে উঠছে। সিলিং ফ্যানের হাওয়ায় যেন তপ্ত ভ্যাপসা ভাবটা কমাতে পারছে না। দাদি তার পাশে বসে আছেন। একটা সময় তিনি মীরার হাত নিজের হাতে চেপে ধরেন। পুরো রুম জুড়ে আত্মীয় স্বজনের সমাগম, পা রাখার জায়গা নেই। কেউ রুম থেকে বের হচ্ছে তো কেউ রুমে প্রবেশ করে তার সঙ্গে দেখা করছে। আজ সে সবার মধ্যমণি, সবাই যেছে এসে তার সঙ্গে কথা বলে যাচ্ছে, অথচ অন্য সময় কাজ ছাড়া তাকে কেউ মনে রাখে না। মীরার হাত ঘামছে, এবার অস্থিরতা এবং ভয়, নার্ভাসনেস, সে কাহিল হয়ে পড়ল। মনে হচ্ছে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লে ভালো হয়। মিনিট 5 পর তার মা সুপ্তি বেগম আসলেন। কনের মায়ের গুরুত্ব প্রতিটা বিয়ে বাড়িতে অত্যাধিক, এজন্য অন্যান্যরা তাকে আলাদা জায়গা করে দিল। তিনি মীরার বাম পাশে বসে পড়েন। মীরা মায়ের দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলো। এতেই সুপ্তি বেগমের বুক হু হু করে ওঠে। যতই শক্ত আবরণ ধরে রাখুক না কেন তিনি, কিন্তু ভেতরটা তার একদম কাদার মতো নরম। সে মেয়ের সামনে কেঁদে ফেলেন। মাকে কাঁদতে দেখে মীরা নিজেকে ধরে রাখতে পারল না। সে হু হু করে কেঁদে ফেলল। মা মেয়ের বেদনা ভরা কান্নার দৃষ্টি সম্মুখে আসা মতো উপস্থিত সকলে নীরব হয়ে যায়। তখন রুমে পরিবেশ ছিল একদম শান্ত। পরবর্তীতে সুপ্তি বেগমের শাশুড়ি তথা মীরার দাদি বলে ওঠে, বৌমা শান্ত হতো, মেয়ের মা হইছ তুমি, তোমাকে তো শক্ত হইতেই হইব। আমাদের মা আমাকে বিদায় দিল, আমরা সংসার করলাম, এরপর আমি আমার মেয়ে অন্য ঘরে পাঠাইলাম। এখন তোমার পোলা বৌমা, মেয়েরা পর হয় না, দূরে যাবে কিন্তু পর হবে না। তুমি কাঁদিও না, তুমি ভেঙে গেলে বুবু কষ্ট পাবে আরো। সুপ্তি বেগম যথাসম্ভব কান্না থামানোর চেষ্টা করছেন। সে ক্রন্দনরত অবস্থায় মীরাকে বুকের মধ্যে চেপে ধরে বলে, তুই সবার আগে আমার মেয়ে, এরপর অন্য কারো ঘরের বউ। আমার মেয়ের জন্য এ বাসার দরজা সবসময় খোলা। মীরার কান্নার বেগ আরো বেড়ে গেল। দাদি সুপ্তি বেগমকে নিয়ে প্রস্থান করে। রুমে চুপটি করে বসে সে চোখের পানি মুছতে লাগলো। বুকের মধ্যে অজস্র কষ্ট বেদনাকে মাটি চাপা দিয়ে চলেছে। আচমকা খেয়াল হলো তার হাতের মেহেদি আরও গাঢ় হয়েছে এবং হাতের তালুতে নকশার মধ্যে ইংলিশ অ্যালফাবেট আই শব্দটা জ্বলজ্বল করছে। একটু আগেও সে এই বিষয়টা খেয়াল করেনি। ব্রাইডাল মেহেদি বরা হাত এবং ইমানের নামের প্রথম অক্ষর বিয়ের বেশে একদম খাপে খাপ মিলে 16 আনা পূর্ণ করে দিছে। আচ্ছা, সোনালি আপুর বিয়ের দিন কি ইমানি মেহেদি আর্টিস্টকে বলিয়ে তার হাতে ব্রাইডাল মেহেদি পরিয়ে দিয়েছিল? কে জানে তার এত সময় আছে মীরার হাতের মেহেদি পরা নিয়ে ভাবার। সেই কখন তার সঙ্গে মাত্র একবার কথা বলতে চেয়েছিল, কিন্তু জনাব এখনও তার কাছে আসেনি, একটা কলও করেনি। এত কিসের ব্যস্ততা? সে তার ফোন বের করলো। ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে। ফোঁস করে একটা দম ফেলে সামনে তাকায়। বাসায় অনেক বাচ্চা কাচ্চা এসেছে। বাচ্চাদের দলগুলো ছুটোছুটি করছে। কয়েকজন তার ড্রেসিং টেবিলের সরঞ্জাম বের করে সেগুলো নিয়ে খেলছে। দুটো লিপস্টিক এরই মধ্যে নষ্ট করা শেষ। অন্যদিন হলে মীরা তার মেকআপগুলো ওদের কাছ থেকে ছোঁয়া মেরে নিত, কিন্তু আজকে তা সম্ভব হচ্ছে না। বারান্দার দরজা খোলা ছিল বিদায় হুট করে আরম্ভ হওয়া ঝড়ো বাতাসের আগমন টের পেল সে। বারান্দার দিকে তাকিয়ে অবাক হলো। বাইরে যেন বৃষ্টি নামার সব ধরনের প্রস্তুতি চলছে। শীতল নরম আরামদায়ক বাতাসে গা জুড়িয়ে গেল। গরম ভাব কমে যাচ্ছে। বিদ্যুৎ গর্জে উঠছে মৃদু শব্দ তুলে। বজ্রপাতের আওয়াজে তার মনে অশানি হুক্কার হওয়ার মতো ডেকে উঠল। মেঘে মেঘে ঘর্ষণের ফলে ক্ষণেই বেশ জোরে বসুন্ধরা কাঁপিয়ে অবলায় বর্ষা নেমে গেল দরিদ্রিতে। ঝমঝম আওয়াজে চারদিক যেন হারমোনিয়ামে সুর তোলা হচ্ছে। বৃষ্টি পড়ার শব্দটাও আজ অন্যরকম, যেন বারান্দার দরজা খোলা থাকায় হু করে বাতাসের সঙ্গে বৃষ্টির গন্ধ রুমে প্রবেশ করছে। স্থির নড়চড়হীন দেহ নিয়ে বসে থাকে মীরা। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা খেলে যাচ্ছে। বাইরে থেকে বড় আব্বু আর তার বাবার কথা কাটাকাটির মিহি শব্দ তার অন্তর কাঁপিয়ে দেয়। বাবা আচমকা এমন শুভ দিনে তর্কে কেন জড়াচ্ছে?
মন ক্রমশ অস্থির হতে লাগে। চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে সে উঠে দাঁড়াতে চাইলে তার এক আত্মীয় তাকে যেতে বারণ করে। উনি বলে ওঠে, ও কিছু না রে মা, বিয়ের সময় এমন একটু ঝামেলা হবেই, তুমি শান্ত হয়ে বসো। সে থমকে যায়। বাইরে ড্রয়িং রুমে থেকে এক সময় ঝগড়ার আওয়াজ ছাড়িয়ে যায়। এদিক প্রকৃতি যেন তাণ্ডবে তুমুল ব্যস্ত। সারা বসুন্ধরা কাঁপিয়ে বৃষ্টি পড়ছে। পুরান ঢাকার অপরিকল্পিত এবং সরু চিকন রাস্তাগুলো পানিতে টইটুম্বর। হাঁটু জল না হলেও হাঁটুর কাছাকাছি পা ডুবে যাবে এই মুহূর্তে রাস্তায় নামলে। আস্তে আস্তে পরিবেশ আবারও উৎসবমুখর হতে লাগে। বড়রা তাদের সাংসারিক আলাপ জুড়ে দিল, ছোটরা খেলায় মেতে উঠল। রান্নাঘর থেকে খাবারের গন্ধ বেশি আসছে। অপরিচিত কয়েকজন পুরুষের কণ্ঠ আছে। ভারী জিনিস তোলা নামার শব্দ কানে আসে। নিশ্চয়ই বাসায় অনেক কিছুই হচ্ছে, কিন্তু রুমের ভিতর থেকে কোনো কিছু ঠাহর করার জো নেই। রুমটাকে সুড়ঙ্গ মনে হচ্ছে তার, যে সুড়ঙ্গের সঙ্গে রাজ্যের কোনো যোগাযোগ নেই। বৃষ্টি পড়ার মাত্রা মেঘের কান্নার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ল আরো। মোটা মোটা বৃষ্টির ফোঁটায় সমস্ত কিছু ভিজে একাকার। এমনই এক সময় সোনালি আপু ফিরে আসলো। তার ভ্রু কুঁচকে আসছে, বোঝাই যাচ্ছে সে ভীষণ ব্যস্ত, কাজ ফেলে এসেছে, জন্য বিরক্ত বটে। আপু বলে ওঠে, বহু কষ্টে তোর দুলাভাইকে কাজীকে বাসা থেকে তুলে এনেছে। এই বৃষ্টির মধ্যে রাস্তায় পানি জমে খুব খারাপ অবস্থা। গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে গেছে। রাত 10টার মধ্যে কাউকে বিদায় করতে হবে। আপু চাচ্ছে বিয়েটা এখনই পড়িয়ে ফেলা হোক, যেহেতু কাজের তারা আছে। মীরা চকিত উঠে প্রশ্ন করে, কিন্তু ওর সাথে তো কথাই হয়নি আমার। সোনালি আপুর কিছু মনে পড়ে গেল যেন। সে আফসোস করে বলে, ইমানের তো নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই। ও আর কি কথা বলবে, সব কাজ তো ও একা সামলাচ্ছে। আজকে এত গেস্ট এসেছে যে চাচি একা রান্না করে কুলাতে পারবে, জন্য ইমান বাবুর্চি আর ক্যাটারিং হায়ার করে আনলো। বাগানে রান্না বসানো হলো। অমনি বৃষ্টি নামলো। সমস্ত রান্নার জিনিসপত্র আমাদের রান্নাঘরে নিয়ে এসে পুনরায় রান্না বসাতে অনেক সময় লেগেছে। আমরা এত ব্যস্ত ছিলাম যে তার কাছে যে ইমানকে পাঠাবো মনে ছিল না। সরি রে, ইটস ওকে আপু। ইমান তো শেরওয়ানি পরে ড্রয়িং রুমে বসে গেছে, ওকে ডেকে আনছি। মীরা কি যেন ভেবে বলে, থাক, দরকার নেই। সত্যি তো, তোর মতো আছে, কোনো জরুরি কথা থাকলে সেরে নে, লজ্জা পেতে হবে না। মীরা লজ্জায় মাথা নুয়ে ফেলে। আপু মিটমিট করে হাসে শুধু। বরাবর বড় কন্যা সাইমা আপু এতক্ষণ পর আসলো। বৃষ্টির জন্য আটকা পড়ে গিয়েছিল। শনি সঙ্গে করে একটা লাল নেটের গোমটা এনেছেন, সে সেট করে দিল মীরার মাথায়। এখন তাকে পরিপূর্ণ কোণে লাগছে যেন। সাইমা আপু বলে, আমাদের বাসায় আজকে চাঁদ উঠেছে। মীরা মৃদু হাসে। তাকে সাইমা আপু আস্তে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসে। ইমানের বিপরীত বাসায় তাদের দুজনের মধ্যে দৃষ্টিবিলাস হলেও ইমান এমন বান ধরে যেন তার সামনে সব কিছু অদৃশ্য। মীরাকে সে দেখেনি। মীরা মনে মনে ভেঙচি কাটে। সে বাবার দিকে তাকালো। তার বাবা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে এক আত্মীয়র সঙ্গে কথা বলছে। তার পাশে কাজী সাহেব বসে আছে। সোনালি আপু এসে ইমানকে অন্য রুমে নিয়ে গেল। কাজী সাহেব হাতে খাতা কলম নিয়ে কি যেন করলেন। এই মুহূর্তটা মীরার কাছে খুব খুব অদ্ভুত লাগলো। বয়সে একদম মিয়ে গেল। শুকনো ঢোক গিলল। পাত্র হিসেবে নিজের এক সময় কার ঝগড়া পার্টনার কে যে কেমন হবে সে জানে না। সে স্থির দৃষ্টিতে বসে থাকে। তার অবস্থায় বলে রুদ্ধধার। এক সময় কাজী সাহেব কিসব বলা আরম্ভ করে, যেগুলো একটাও তার কান অবধি যায় না। মস্তিষ্ক কিছুই বুঝতে পারছে না, কেবল স্নায়ুগুলো মারাত্মক রকমের শিহরিত হচ্ছে। একসময় উনি বলে ওঠে, মা, আপনি এই বিবাহে রাজি থাকলে কবুল বলুন। মেয়েরা ঘাবড়ে গেল, নির্বাক হয়ে পড়ে, মাথা ভো করতে লাগে। হাত পা ইতিমধ্যে কাঁপছে তার। ঠোঁট তীর করে কাঁপছে। মুখে কোনো জবাব নেই। কাজী পুনরায় আগের মতো বলে ওঠে। সে অসহায় হয়ে মায়ের দিকে তাকালো। সুপ্তি বেগম তার কাছে এসে তাকে আগলে নিয়ে বলে, কথা বলো মামুনি। মীরা খুবই আস্তে বলে ওঠে। মুহূর্তে তার
মুহূর্তে তার চোখে অশ্রু ঢল নামতে শুরু করে। সে তার মাকে জড়িয়ে ধরেও আর এক দফা কেঁদে দিল। সামান্য পুতুল হারিয়ে গেলে সে ছোটবেলায় কেঁদে ভাসাতো, আজ তাহলে তার বিয়ের দিন কেঁদে এই বাসায় বন্যার জোয়ার নামার কথা। তালুকদার সাহেব সঙ্গে সঙ্গে নিজের মেয়ের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিতে লাগে। ইরা এসে বোনের পাশে গোমরা ও ছলছল চোখে তাকায়। সে ইরাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। কাজী সাহেব উঠে পাশের রুমে চলে যান। মিনিট 15 পর ফিরে আসেন তিনি। প্রান্ত ভাইয়া খেজুরের প্যাকেট থেকে নিয়ে সব আত্মীয়র মধ্যে বিলিয়ে দিতে লাগে। মাঝে মোনাজাত করাও হয়েছিল। বিয়ের কাজ সম্পন্ন করতে করতে মীরার স্বাক্ষরের দরকার। রেজিস্ট্রেশনের জন্য কাজী কাবিননামার পেপার এগিয়ে দেওয়া। তার দিকে সে এক ঝলক পেপারটায় চোখ ঝুলিয়ে নেয়। পাত্রের জায়গায় ইমানের সিগনেচার দেওয়া। গুটি গুটি অক্ষরে ইংলিশে ইমান খান নামটা তার সারা শরীর প্রচণ্ড রকমের শিহরিত করে দিয়ে যায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সে নিজের নাম লিখে দেয় রুবিন নামায়। সে নিজের নাম লিখে দেয় কাবিন নামায়। কাজীকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে পাঠানো হয়। আরও 10 মিনিট পর একটা আয়না নিয়ে আসে সায়না আপু। আয়নাটা খুব সুন্দর করে ফল দেয়া সাজানো। মীরা মাথা নিচু করে ফেলে। ইমান আরও 10 মিনিট পর আসে ওই রুম থেকে। তাকে মীরার পাশে বসার সুযোগ দেওয়া হয়। মেরুন রঙের শিরোনিতে তাকে একদম হিরো লাগছে। সে লজ্জার মাথা খেয়ে এক পলক সময় নিয়ে ইমানকে দেখে নেয়। ইমান এসে বসা মাত্রই সোনালি আপু অ্যাঙ্গেল করে আয়নাটা ধরলো, যে অ্যাঙ্গেল দিয়ে ইমান মীরার প্রতিবিম্ব দেখবে পাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, আয়নার কি দেখতে পাচ্ছিস ইমান? ইমান ভাবলেশীনভাবে বলে, কিছুতেই দেখি না। মীরা বড্ড আশা নিয়েছিল তার উত্তর শোনার জন্য, কিন্তু এমন উত্তর শুনে সে রাখবে না কাঁদবে বুঝতে পারছে না। সোনালি আপু তার কাঁধে কিল মেরে বলে, দেখিস না কেন রে? তোর চোখে কি সমস্যা? তাহলে চশমা নিয়ে আয় যা। সে পুনরায় বলে, সত্যি কিছু দেখছি না। মীরা যেন খুব অভিমান হলো। সে নিজের প্রতিবিম্ব ক্লিয়ারলি দেখতে পারছে, অথচ উনি নাকি চোখে দেখেন। তাকে অবহেলা করা হচ্ছে না তো? সবার মধ্যে হইচই পড়ে গেল। হাসাহাসি করতে লাগলো সবাই। আপু আবারও আয়না ইমানের দিকে ধরে বলে, এবার বলো কাকে দেখতে পারছিস? ঠিকঠাক জবাব দিবি। এবারে ইমান একটু ঘাড় কুচু করে আয়নার দিকে তাকালো এবং হেসে দিয়ে বলে, আসলে অতিরিক্ত সুন্দর কিছু দেখলে মানুষের ব্রেন সেটা নিতে পারে না। চোখে তখন আধার দেখে। আমার অবস্থাও তাই। অতিমাত্রায় সুন্দরী রমণীকে দেখে আমার চোখ সব ব্লাঙ্ক দেখছে। এখানে আমার দোষ কোথায় বল? ইমানের দ্বিতীয় উত্তর শুনে মীরা অবাক হয়ে গেল। চোখ রসগোল্লার মতো গোল হয়ে যায় তার হাইরাসের মুখে নিজের প্রশংসা শুনে। দারুণ পুলকিত অনুভব করে। সেই সাথে এটাই বুঝি তার স্বামীর মুখে নিজের প্রথম প্রশংসা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।